শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। আদ্দিন হাসপাতালে বেকারির সন্ধান পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। 6 নবজাতকের মৃত্যুর প্রতিবেদন 3রা জুন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সড়কে চামড়া ফেলার দায় ট্যানারি মালিকদের, অভিযোগ আড়তদারদের। ট্যানারি মালিকরা দুষছেন মৌসুমী ব্যবসায়ীদের অদক্ষতাকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সংস্কার উৎপাদনের বিপ্লবী কাজ শুরু করেছে। সামনের দিকে এগিয়ে চলার পথ দেখতে দিনটি বারবার স্মরণে রাখতে হবে। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খালি করে ফেলা হয় জিয়ার মাজারের সামনের রাস্তা। বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাস্তায় ঢুকেন দলীয় নেতাকর্মীদের মিছিল বেষ্টিত হয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেতু মুখে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পিতার কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান, দোয়া মোনাজাত করেন। পরে মাজারে ওলামা দল আয়োজিত দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ার মাজার থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যান মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। এর আগে জিয়ার মাজারে দলের মহাসচিব সহ বিএনপি নেতারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। জিয়ার দেখানো পথেই বিএনপি হাঁটতে চায় বলেও মন্তব্য করেন তারা। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই। আমরা এই শোককে শক্তিতে পরিণত করেছি। আগামী দিনেও ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী 2024-এর 5ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি। দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে যাওয়ার পর জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। নানান ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে যান দলের প্রতিষ্ঠাতার মাজারে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে 16টি স্থানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দলীয় নেতাকর্মীদের শুধু দলের পক্ষ থেকে নয়, নিজ নিজ জায়গা থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গরিব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এই আহ্বান জানান তিনি। মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়ে রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন শহীদ জিয়ার এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ধোলাইখালে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। সমাজে সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করা উচিত, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়। তিনি মানুষকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন। ঢাকা ৬ আসনের এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমার পাশের লোকটি, যে ব্যক্তিটি অসচ্ছল, যে পরিবারটি অসচ্ছল, কষ্টে আছে, যদি তাকে আমরা কোনো সহযোগিতা করতে পারি, আসুন আমরা তাকে সেই সহযোগিতা করি, যার মাধ্যমে সে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারবে। আমরা যারা সচ্ছল ব্যক্তি, তারা যদি আমাদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল ব্যক্তিকে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আত্মনির্ভরশীল হওয়ার জন্য সহযোগিতা করি, তাহলে আমরা আমাদের এই দেশের উপকার করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যার বিচার বিগত ১৫ বছরের মতো হবে না, বিচার হবে দেশের আইন মেনে। এর আগে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। এ সময় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে সাধারণ মানুষের। যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন, সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই পথ ফিরে পেয়েছি। আজকে দেশ সেদিকে চলছে। দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। শহীদ জিয়ার মুক্তিযুদ্ধকালীন সহযোদ্ধা জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, সততা আর দেশপ্রেমের কারণে জিয়াউর রহমান জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে অবলম্বন করেই এগিয়ে যেতে হবে বিএনপিকে। রিপোর্ট করেছেন সিকান্দার রহমান। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রক্তের সাগর পাড়ি দিয়ে 1971 অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা, সেই রক্তের ঋণ পরিশোধের এটাই হচ্ছে একমাত্র পন্থা। 19 দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার এক নতুন অভিযাত্রার সূচনা করেন তিনি। মাত্র 4 বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ দেশের স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ কি খুঁজতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো যে তার মতো সৎ রাষ্ট্র সরকার প্রধান বাংলাদেশ আর অতীতে দেখেনি। অপর জিনিসটি হলো তিনি স্বজনপ্রীতিকে কোনো ধরনের সুযোগই দেন নাই, তাকে স্পর্শ করে নাই কোনো ধরনের স্বজনপ্রীতি। এই দুটি বিষয় পরবর্তীকালে আগে পরে কোনো সরকার প্রধান বা কোনো রাজনৈতিক নেতা তার মতো করে তাদের জীবনে প্রতিফলিত হয়নি। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। মৃত্যুর এত বছর পরও বিএনপির নেতা কর্মী সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণপুরুষ জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে, নানা অপপ্রচার চালিয়েও ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষকে। জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী আদর্শ এটি বাংলাদেশে আরও দৃঢ়ভাবে প্রথিত হয়েছে। তার মৃত্যুর পর যে বিশাল জনতার সমাবেশ তার জানাজায় দেখা গিয়েছে, এটি তার কার্যক্রমের প্রতি পরোক্ষ সমর্থন। তো আমরা আশা করি যে জিয়াউর রহমান তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখে গিয়েছেন, তার দল বিএনপি এটি সফলভাবে অনুসরণ করে যাবে। জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দল আর দেশকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। এছাড়াও রাঙ্গুনিয়ায় তার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। পাশাপাশি দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরে আলোচনা সভা হয়। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় কালো পতাকা উত্তোলন ও শহীদ জিয়াউর রহমানের ছবিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য আব্দুল আজিজ আনোয়ারুল ইসলাম আনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। লালমনিরহাটে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে পরে হয় দোয়া মাহফিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে নরসিংদী শিশু একাডেমি অডিটোরিয়ামে। এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মঞ্জুর এলাহি, আশরাফুদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার সহ জেলা বিএনপির নেতারা। দিবসটি উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচনা সভা, দোয়া ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ধোবাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে বাজারে কর্মসূচি হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে মাদারীপুরের মাদ্রা বাজারে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। সভাপতিত্ব করেন মাদ্রা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান। এর আয়োজন করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বাগেরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দিবসটি উপলক্ষে ভৈরবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভৈরব কেবি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল। সাভারের আমিনবাজার, ভাকুরতা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান। রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর মালোপাড়া বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠান হয়। নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা জামে মসজিদে। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেটে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। খুলনায় 10 দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, শোক র্যালি এবং তবারক বিতরণ করা হয়। পরে হয় আলোচনা সভা। বরিশালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ করেছে বিএনপি নেতা কর্মীরা। পরে অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুরে মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী সহ অন্যরা। এদিকে জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। কেরানীগঞ্জের শিকারীটোলায় মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়াও মডেল উপজেলায় ঢাকা 2 আসনে 200টি স্পটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বড়বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার KM বাবর। মাদারীপুরের ডাসার উপজেলায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। দোয়া আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ সহ নানা কর্মসূচিতে দিবসটি পালন হয়েছে সাতক্ষীরায়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে শহীদ আসিফ চত্বরে এসব কর্মসূচি হয়। পিরোজপুরে জেলা বিএনপির উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। কোরআন তেলাওয়াত ও দোয়া খায়ের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাহিলি বাজারে দলীয় কার্যালয়ে হয় আলোচনা সভা ও দোয়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর
ABM ওবায়দুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর M জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার ৭১-এর ভাষণ স্মরণ করল ঢাকায় ভারতীয় হাইকমিশন। শনিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিবৃতি দেয়। এতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরা হয়। একই সাথে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যৌথ ত্যাগ ও অগ্রযাত্রা সম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। ফেসবুকে দেওয়া পোস্টে ভারতীয় হাইকমিশন বলেছে, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের সেই বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উজ্জীবিত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে উদ্বুদ্ধ করেছিল। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩রা জুন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেন, হাসপাতালের ভেতরে বেকারি পাওয়া গেছে, যেখানে ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হয়। বিষয়টি শক্তভাবে দেখার কথাও বলেন মন্ত্রী। তদন্ত কমিটির সদস্য আরও ৩ জন বাড়ানোর তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। মন্ত্রী চলে যাবার পর সাংবাদিকদের উপর হামলা করে আদ্দিন হাসপাতালের স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার বিকেলে হঠাৎ করে রাজধানীর আদ্দিন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সে সময় শুধু একটি গণমাধ্যমকে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বাকি সব গণমাধ্যমের ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নিহত নবজাতক মায়েদের সাথে আলাপ করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে, যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আদ্দিনের ভেতরে বেকারির অস্তিত্ব নিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি শক্তভাবে দেখা হবে। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টা ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, নিরপেক্ষ একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারে। মন্ত্রী চলে যাওয়ার পর বেকারির ছবি নিতে সাংবাদিকদের বাধা দেন আদ্দিন কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিক ও হাসপাতালের লোকজনের সাথে সৃষ্টি হয় চরম উত্তেজনা। এক পর্যায়ে হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের লক্ষ্য করে ঢিল ছোড়েন। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। সরকার নির্ধারিত দর নিয়ে বিপর্যয় এবং রাস্তায় চামড়া ফেলে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তির জন্য অর্থ সংকটকে দুষছেন আড়তদারেরা। তবে ট্যানারি মালিকরা বলছেন, সময় মতো চামড়া সংরক্ষণ না করে মৌসুমি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার মানসিকতাই দর বিপর্যয়ের মূল কারণ। এসব কারণে কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবার প্রায় 20% কমতে পারে, এমন তথ্য তাদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত।
চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকার এবার বেশ আগে ভাগেই দর বেঁধে দিলেও নির্ধারিত দামে চামড়া কিনেননি আড়তদারেরা। দাম না পাওয়ায় সড়কে চামড়া ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা আমাদের লস। রাজধানীর পোস্তার আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় বাধ্য হয়ে এবার গতবারের তুলনায় 30% কম চামড়া কিনেছেন তারা। চামড়া ফেলে দেয়া বা দর নিয়ে বিপর্যয়ের জন্য আর্থিক সংকটকেই দায়ী করছেন তারা। এটা দুঃখের বিষয়, একটা জাতীয় সম্পদ, এটা এই ধরনের ঘটনা ঘটে গেল ওই একটাই কারণ, টাকার জন্য। যারা চামড়ার ব্যবসা করে যদি টাকা থাকতো তাহলে অবশ্যই চামড়াগুলা লবণজাত করতো। ওই চামড়ার ব্যবসায়ীদের কাছে টাকা নাই বিধায় অনেক এই চামড়া ক্রয় করে বিভিন্ন জায়গাতে মৌসুমি কষাই এগুলা। ওদের কাজ হলো চামড়া কি হলো সেটা জানার বিষয় না, ওরা মাংস ছাড়ায়া মাংস খালি যারা নাকি কোরবানি দিয়ে ওদের বুঝাই দেওয়া যায় যে চামড়া যে নষ্ট হইতেছে তাদের কোনো বিষয় না। এর জন্য ওই নষ্ট চামড়া আমাদের কাছে নিয়ে আসে, আমরা তখন বলি এই চামড়া নেব না, তখন বাধ্য হয়ে ফেলা যায়, তখন বলে আমরা সিন্ডিকেট করছি, এই করছি, সেই করছি, উমুক করছি। অ্যাকচুয়ালি তা না। তবে ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, সময় মতো সংরক্ষণ না করায় চামড়ার দর নিয়ে বিশৃঙ্খলা বা চামড়া ফেলে দেওয়ার অন্যতম কারণ। যদি আপনার ম্যানেজমেন্টটা ঠিক হতো তাহলে এই যে 10% বা 15% চামড়া যেটা নষ্ট হয়েছে সেটাও হতো না। সরকার যে লবণটা দিয়েছে ফ্রি লবণ, সেই লবণের যে প্রপার ইউটিলাইজটা সেটা কিন্তু আপনার ভালোভাবে মনিটরিং করা হয়নি মাঠ পর্যায় থেকে, যার কারণে দেখা গেছে যে অনেক মাদ্রাসা এতিমখানা আপনার লবণটা রেখে দিয়েছে, আপনার কেউ কেউ বিক্রি করে দিয়েছে। তো এইটার একটা প্রভাব পড়েছে। আবার এর বাইরে হলো ঢাকার বাইরে যে চামড়া আসা নিষেধ ছিল, তার ভিতরে প্রায় 10 থেকে 15% চামড়া পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আপনার চলে এসেছে, যার কারণে দেখা গেছে যে রাতে তারা এই চামড়াটা নিয়ে এসে আপনার প্রপার দাম পায়নি। এটা না পাওয়ারই কথা, কারণ এই কোয়ালিটি ডেটোরেট হলে আপনার এটা কেউ দাম দিবে না। দেশের বিভিন্ন জায়গায় লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া এই সপ্তাহের শেষ দিকে সাভারের ট্যানারি শিল্পনগরীতে আসা শুরু হবে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিল্পনগরীতে ব্যবস্থাপনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মেট্রো রেল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত 18,344 টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল, তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালির বর্জ্য ছিল। তাদের ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নগরকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। ঈদের 3য় দিন 6টা পর্যন্ত যেই বর্জ্য অপসারণ করেছি বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি এসটিএস, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিলে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিলে অপসারণ করতে পেরেছি। বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর বকবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সেলিম উদ্দিন বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হচ্ছে, কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোরও সমালোচনা করেন। হজ পালন করে নিরাপদে দেশে ফিরছেন হাজিরা।
সকালে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিন 13টি ফ্লাইটে 5,000-এরও বেশি হাজি দেশে ফিরছেন। আরফিন শাওনের রিপোর্ট। হজ পালন করে ফেরার পরের চিত্র এটি। সকাল থেকেই অপেক্ষা ছিল হাজিদের পরিবার পরিজন। দেখা পাওয়া মাত্রই আলিঙ্গন করার মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর পরিবার পরিজনকে কাছে পেয়ে আনন্দিত হাজিরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা আজকে সকাল থেকে অপেক্ষায় ছিলাম আসবো। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। কোনো সমস্যা ছাড়া এবার হজ পালন করতে পেরে খুশি তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে হজের জন্য যেই নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ এটা অন্যান্য বছরের চেয়ে আমাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে। একটা প্রশাসনীয় উদ্যোগ ছিল আমার কাছে মনে হয়েছে। আমরা যখন প্রথমে এন্ট্রি করি আমাদের লাগেজগুলো র্যাপিং করে গভর্নমেন্টের উদ্যোগে অনেক সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ। হাসপাতালে সব দিক দিয়ে পেয়েছি, হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। 17 সনের তুলনায় এবছর আরও আমি উন্নত ব্যবস্থা পেয়েছি এবং আরাম মতো আমরা হজ করতে পেরেছি। দেশের সমৃদ্ধির জন্য দোয়া করার কথাও জানান তারা। সবার জন্য, দেশের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, আলহামদুলিল্লাহ। সকল মুসলমানরা তুমি একবার হজ না করে তুমি কবরে ডাক দিও না। আল্লাহর না দেখায় তুমি কেউ তুমি আল্লাহ তুমি কবরে ডাক দিও না। আজ থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত। এর আগে 17 এপ্রিল হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী জুড়ে যখন উৎসবের আমেজ, তখন পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর অন্যতম পছন্দ গন্তব্য হাতিরঝিল। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। তবে এবার ঘুরতে আসা মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ওয়াটার বোর্ড ভ্রমণে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন লিটন খান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানো। আর সেই আনন্দকে আরও রঙিন করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন হাতিরঝিলে। দৃষ্টিনন্দন সেতু, ঝকঝকে লেক, খোলা আকাশ আর মনোরম পরিবেশ সব মিলিয়ে ঈদের ছুটিতে যেন এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছে হাতিরঝিল। শিশু থেকে প্রবীণ, তরুণ থেকে পরিবারের সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর পুরো এলাকা। কেউ হাঁটছেন লেক পাড়ে, কেউ ছবি তুলছেন, আবার কেউ ব্যস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ ভ্রমণের স্মৃতি শেয়ার করতে। অন্যান্য সময় বের হওয়া হয়, কিন্তু ঈদের ছুটিতে স্পেশালি যে বেশি ঘোরা হচ্ছে, ছুটি পাওয়া গেছে, এক একদিন এক এক জায়গায় যাচ্ছি। সবসময় কর্মব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোনো সম্ভব হয় না। আজকে সুযোগ হয়েছে, ওরাও ঘুরতে চাইলো। কি ভালো লাগছে আসলে, আমাদের সবকিছুই তো বাচ্চাদের জন্য, আর ঈদে সেটা আরো সুযোগটা ভালো হয়। ঘুরতে এসেছে, আমাদের ঘুরতে অনেক ভালো লাগছে। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ওয়াটার বোর্ডে। লেকের বুকে ভেসে হাতিরঝিলের সৌন্দর্য উপভোগের সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করছেন দর্শনার্থীরা। সুযোগ পেলেই উঠে পড়ছেন ওয়াটার বোর্ডে। ধীর গতিতে পানির উপর এগিয়ে চলা এই ভ্রমণে এক ভিন্ন অভিজ্ঞতা পাচ্ছেন তারা। ফ্যামিলি নিয়েই ঘুরতে বের হলাম আজকে ঈদের 3rd ডে। সো পুলিশ প্লাজার সামনে রাব্বি পার্ক আছে, ওখানেই যাচ্ছি আর কি। না মানে সচরাচর মানে এদিকে দিকে তেমন মানে আসা হয় না, মানে বোটের জন্য। ওর আজকে যেরকম আজকে ফার্স্ট বোট ট্রিপ, সো আজকে দেখি ওর কেমন লাগে, তারপর যদি ওর ভালো লাগে তাহলে মাঝে মধ্যেই আনা যাবে ওকে। ঢাকাটা অনেক ফাঁকা, এই জন্য আসলে বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়েছি। বোটে ভালো লাগে, এর আগেও বেরিয়েছি, এসেছি বাচ্চাকে নিয়ে, আবারও এসেছি। এখান দিয়ে একটু ঘুরে দেখবো, হাতিরঝিলটাও ঘুরে দেখবো। কারণ ঈদের সময় অনেক গ্যাদারিং থাকে, তো যেহেতু এবার ঢাকাতেই আছি, আশপাশের জায়গাগুলা মানে এক্সপ্লোর করতে ইচ্ছে, এই জন্য বের হওয়া। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম এটাতে উঠলাম, ঘুরে আসে খুব ভালো লাগছে। ওয়াটার বোর্ডে উঠে বেশি উচ্ছ্বাসিত হচ্ছে শিশুরা। কেউ কেউ প্রথমবার উঠেছে হাতিরঝিলের ওয়াটার বোর্ডে, তাই অনুভূতিটাও ভিন্ন। ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। এই যে ঘুরতে বের হয়েছে, অনেক ভালো লাগতেছে। অন্যান্য সময় যাওয়া হয় না বেশি একটা, কিন্তু ঈদের সময় আর কি যাওয়া হয়। শুধু পরিবার নয়, বন্ধুদের আড্ডার অন্যতম কেন্দ্রও হয়ে উঠেছে এই এলাকা। অনেকেই বলছেন রাজধানীর ভিতরে স্বল্প খরচে এমন বিনোদনের সুযোগ খুব কমই রয়েছে। বিশেষ করে বিকেলের পর থেকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। উচ্ছ্বাস আর স্মৃতিময় কিছু মুহূর্ত নিয়ে বাড়ি ফেরেন বিনোদন প্রেমীরা।
আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। ঈদের পর তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাই বেশি। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকে ঈদের পরে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন, আবার অনেকে জীবিকার তাগিদে ঈদের আগে যেতে না পারায় এখন বাড়ি যাচ্ছেন স্বজনদের সাথে সময় কাটাতে। এদিকে ছুটি শেষ হওয়ার আগেই ট্রেনে ঢাকায় ফিরছেন কেউ কেউ, তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম। মনে করছিলাম যে ঈদের তৃতীয় দিন একটু ফাঁকা হবে বা ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে রিল্যাক্সে যাব, কিন্তু এসে দেখছি যে আসলে আরও অত্যন্ত জ্যাম, অত্যন্ত ভিড়। কুরবানি টুরবানি ঝামেলা শেষ করে এখন যাচ্ছি আর কি। যেহেতু কোরবানিটা ঢাকা দেওয়া হয়েছে সেই কারণে ঈদের পরে, আর ঈদের পরে তো প্রচুর ভিড়। আমার নানু বাড়িতে যাব, আনন্দ করব। আগে টিকিট হয় না, এখন টিকিট হয়েছে জন্য এখন যাচ্ছি। গ্রামে আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে এখন আমরা আনন্দ করব। ঢাকায় আমরা এর আগে টিকিট পাইনি, এই জন্য আমরা যেতে পারিনি। ঈদের পরে যেহেতু টিকিট পেয়েছি তাই এখন আমরা জার্নিতে যাচ্ছি। গ্রামের যে আত্মীয় স্বজন, নিজের ভাই বোনেরা মাংস নিয়ে যেত। ঈদের ছুটিতে যেন বদলে গেছে রাজধানীর চিরচেনা চিত্র। যেখানে বিজয় সরণির সিগন্যালে অপেক্ষা করতে হতো 10 মিনিট থেকে আধা ঘন্টা, সেখানে এখন পার হওয়া যাচ্ছে মাত্র 54 সেকেন্ডে। কম যানবাহনের সঙ্গে এআই নজরদারিতে সড়কে ফিরেছে শৃঙ্খলা। তবে প্রশ্ন একটাই, ঈদ শেষে কি থাকবে এই স্বস্তির নগর, নাকি আবারও ফিরবে পুরনো যানজটে? দেখুন কেফায়েত শাকিলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন পলাশ হোসাইন। রাজধানীর বিজয় সরণি নগরীর সবচেয়ে ব্যস্ত ট্রাফিক সিগন্যালগুলোর অন্যতম এটি। সাধারণত এই সিগন্যাল পার হতে এক একটি গাড়িকে 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, অথচ এখন সেই সিগন্যাল পার হতে অপেক্ষা করতে হচ্ছে মাত্র 54 সেকেন্ড। চারদিক থেকে আসছে গাড়ি, সিগন্যাল বাতি মেনে চলে যাচ্ছে যে যার গন্তব্যে। নেই ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা, তবু কেউ ভাঙছে না সিগন্যাল, কারণ ভয় আছে এআই মামলার। একদিকে ঈদের ছুটির কারণে সড়কে কম যানবাহন ও মানুষ, অন্যদিকে এআই মনিটরিং শৃঙ্খলা এনেছে সড়কে, ফলে নগর চলছে বিরাম গতিতে, যা নিয়ে সন্তোষ ছিল চালক ও যাত্রীদের কণ্ঠে। এইরকম জামজাটা না থাকে, এরকম পরিবেশটা ভালো থাকলে গাড়ি থাক, সমস্যা নেই। সিঙ্গেলগুলো মানে চলতেছে সবাই, এটাই ভালো। এরকম থাকলে তো অনেক ভালোই, এরকম তো সারা জীবন থাকবো না, কারণ মানুষজন দেশ গ্রামে ঢাকা শহর যখন ঢুকবো তখন তো এমনিতেই যানজট পারবো। যেহেতু এখন অনেকেই গ্রামের বাড়িতে, সেহেতু কিছু কম গাড়ি, আর যখন একটু বাড়বে তখন তো একটু ভোগ করতেই হবে। তবে ক্ষণিকের এই নির্বিঘ্ন যাত্রা খুব শিগগিরই ফুরিয়ে যাওয়ার শঙ্কা নগরবাসীর। বলছেন শুধু ঈদের সময় নয়, বছরের প্রতিটি দিন তারা দেখতে চান এমন সুশৃঙ্খল সড়ক। ভালো লাগে মামা, ফাঁকা আছে না, ভালোই লাগতেছে। খালি জায়গা, খালি রাস্তা, চলাফেরা অনেক ভালো লাগতেছে। এরকম থাকলেই তো ভালো, মানুষের সুবিধা, চলাফেরা সুবিধা, তাহলে তো ভালো হয়। ভালো লাগতেছে, আগে তো কত যানজট, এখন আর নাই। ঈদের পর বোঝা যাবে আবার পরিস্থিতি কোন দিকে যায়। এটা এরকম ঢাকায় করতে হলে অটো মুক্ত করতে হবে, অটো তো নিজেই চালাই, কিন্তু অটো অতিরিক্ত হয়ে গেছে, সমস্যা দেন দিই। সড়কে স্থায়ী শৃঙ্খলা আনতে সরকারকে ঈদের এই সময় থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নগরবাসী। ঈদের ছুটির রাজধানী ঢাকাকে উন্নত বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে খুব একটা ভুল হবে না, কারণ এখন রাজধানীতে নেই তেমন কোনো যানজট। প্রতিটি সিগন্যাল পার হচ্ছে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। এই কারণে উচ্ছ্বসিত যাত্রী এবং চালকরা, তারা বলছেন এমন পরিবেশ তারা দেখতে চান সারা বছর। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারে বিনোদন কেন্দ্র থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এখন জমজমাট নানা বয়সী মানুষের ভিড়ে। প্রতি ঈদের মতো এবারও থিম পার্কটিতে রয়েছে বিশেষ আয়োজন। এদিকে ঈদকে ঘিরে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতেও। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিন ও নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো আর বিনোদনের আনন্দটাই অন্যরকম। আনন্দ আর স্বস্তির খোঁজে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের পদভারে আনন্দমুখর।
এখানকার রোলার কোস্টার, শান্তামারিয়া, জায়ান্ট ব্লু, ম্যাজিক কার্পেট সহ বিভিন্ন রাইডসে বেশ ভিড়। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন ট্রেনে চেপে, অনেকে রেসিং কার নিয়ে উল্লাসে মাতোয়ারা। বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা অনেক মজা করছে। ওয়াটার কিংডমে গিয়েছিলাম, বেশ ভালোই মজা লাগছে। আমাদের স্কুল থেকে নিয়ে এসেছিল এখানে, ওটা আমরা সবাই উঠছি। ছুটির মধ্যে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেড়ানো। ওয়াটার পার্কগুলো অনেক ভালো ছিল। সবগুলো রাইডে ওঠার শেষ আমার রোলার কোস্টার উঠছি, বাম্পার কারে উঠছি, রক এন্ড রোল। সময় বন্দি ঘরের ভিতরে থাকি, বাইরে বাচ্চাদের নিয়ে আসি, আমরা নিজেরাও একটু ঘোরাঘুরিতে আসতে ভালো লাগে, এর জন্য আসছি। আমি ঘোড়ায় উঠছি আর রাইডে উঠছি। এখন ছেলেদের নিয়ে এই যে এই রোলার কোস্টারে, তারপর আপনার বুলডোজারে, তারপরে আপনার পাশে একটা কার আছে, ওইখানে চালালাম। প্রতি ঈদে ফ্যান্টাসি কিংডমের বিশেষ আয়োজন থাকে, এবারেও তার ব্যতিক্রম নয়। আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি, যেটাকে আমরা বলি প্যাকেজ। তো প্যাকেজে যাতে একটা এফোর্ডেবল প্রাইসে যাতে প্রত্যেকটা ভিজিটর তাদের পরিবার পরিজন নিয়ে বিনোদনটাকে পরিপূর্ণভাবে করে নিতে পারে, এই জন্য একটা স্পেশাল প্যাকেজ দিয়ে থাকি। এবারও দিয়েছি, বিভিন্ন রকম 2-3টা প্যাকেজ আমাদের আছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই ফ্যান্টাসি কিংডমের সেই সূচনা লগ্ন থেকে আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দেই হচ্ছে সেফটি এবং সিকিউরিটি। তো আমাদের এখানে যাতে একটা ফ্যামিলি নিয়ে একটা মানুষ যখন বিনোদনের জন্য আসে, তখন যাতে তাদের কোনো ধরনের কোনো এতটুকু ইনসিকিউর ফিল না করে, এটার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা, সেই সঙ্গে আমাদের লোকাল পুলিশ, টুরিস্ট পুলিশ, তারপরে নিজস্ব আনসার আছে। এদিকে ভ্রমণ পিপাসুরা ছুটে যাচ্ছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এখানে রয়েছে রিভার কেপ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্বপ্নের পদ্মা সেতুতে স্কাই ট্রেন, বুলেট ট্রেন সহ বিভিন্ন রাইড। শিশুসহ সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উৎসবে মুখর। এই সময়টাতে আমি এই ড্রিম হলিডে পার্কে আসার জন্য খুব উদ্গ্রীব থাকি, বাচ্চা সহকারে, কারণ সবাই খুব আনন্দ করতে এখানটাই আসলে খুব পছন্দ করে সবাই। ঘুরতে আসছি, মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য আসছি, মেয়ে একটু ঘুরে রাইড উঠলো, ভালো লাগলো ওকে নিয়ে আর কি। জায়গাটা অনেক সুন্দর, একটা ভালো সময় কাটানোর মতো জায়গা এটা। ফার্স্ট টাইম আসছি, খুব ভালো লাগতেছে, ভিতরের পরিবেশটাও সুন্দর। আসছি, আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে। খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি, এখানে সবই পাওয়া যাচ্ছে, এখানে ঘুরতে ফিরতেও খুবই অ্যাফোর্ডেবল। তো এখানে পরিবার পরিজন নিয়ে নিশ্চিতভাবে আসার মতো একটা জায়গা। এই পার্কটা আসলে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হাতের কারুকার্য করা সব কিছু, তারপরেও মনে হচ্ছে একটা প্রাকৃতিক স্বর্গরাজ্য, এরকম ফিল হইতেছে। ঈদের আনন্দ বাড়াতে সব আয়োজনেই আছে পার্কে, জানিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্রের যে জলজ প্রাণী সেগুলো কীভাবে বসবাস করে সেটার উপর ভিত্তি করে একটি সি ওয়াল তৈরি করা হয়েছে, সেটা আমরা চায়না থেকে এনেছি। বিশেষ করে শিশু কিশোররা এটা দেখে খুব আনন্দ পায়। আর তাছাড়া ড্রিম হলিডে পার্ক জানেন যে আমরা অন্য বছরের ন্যায় এই বছরও যাতে সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য সব ব্যবস্থাই করা হয়েছে। আর যেই বিষয়টা আপনারা বলেছেন নিরাপত্তার বিষয়টা, আপনি জানেন আমাদের এই ড্রিম হলিডে পার্কে আমাদের নিজস্ব এক প্লাটুন আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, ওনারা নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি প্রশাসনও আমাদেরকে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সহযোগিতা করেছেন। মানুষ রাজধানীতে ফিরলে আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্ধারিত সময়ের মধ্যে সিলেট নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কাজে সহযোগিতা ও সচেতনতার প্রশংসা করে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বলেন, নগরবাসীর সক্রিয় সহযোগিতার কারণে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে। বলেন, কোরবানি দাতারা নির্ধারিত স্থানে পশু কোরবানি সম্পন্নের পাশাপাশি সিটি কর্পোরেশনের সরবরাহ করা পরিবেশ বান্ধব ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দিয়েছেন। এতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম সহজ ও দ্রুত হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নাগরিকদের এই দায়িত্বশীল আচরণ প্রশংসনীয় বলে মন্তব্য তার। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা তার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাতে 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবার ঈদ মোবারক।